আসসালামু আলাইকুম সবাইকে। ক্লায়েন্ট কমিউনিকেশন রিলেটেড প্রথম ক্লাসে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নাহিদা রবি। আমাকে একটু জানাবেন যে আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কেউ একজন জানালেই হবে। জি, জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের টপিকটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে এই কয়েকটা ক্লাস করবো, যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব এবং কিভাবে কমিউনিকেট করলে আমাদের কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে আমাদের জানার বিষয় হচ্ছে সেটা, এবং আমাদের ক্লাসের টপিকও হচ্ছে সেটাই। তো কমিউনিকেশন বিষয়টা এমন একটা বিষয় যেটা আমরা প্রতিদিন আহ, প্রায় সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কারো না কারোর সাথে কমিউনিকেট করি, কিছু না কিছু বিষয়ে কমিউনিকেট করি, কিন্তু আমরা বিষয়টাতে খুব একটা জোর দিই না। তো এখন সময় এসেছে যে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলস এর একটু জোর দেই, যাতে আমরা আমাদের যে যেই সব আমরা যে যে ফিল্ডে আছি, যে যে কাজগুলো করছি, আমরা যেন আমাদের সেই ফিল্ডে স্কিলফুলি নিজের কাজগুলো করতে পারি। এই জন্য কমিউনিকেশনটা খুবই প্রয়োজন বলে আমি এটা মনে করি। এবং আমি আরো মনে করি যে সবাইকে তার কমিউনিকেশন স্কিলের উপর কাজ করাটা খুবই প্রয়োজন। আচ্ছা, তো আমরা আজকে যে আমাদের যে টপিকটা সেটা নিয়ে আমরা আমাদের কথা বলা শুরু করবো। আজকে আমরা খুব বেসিক্স নিয়ে কথা বলবো, যে কমিউনিকেশন জিনিসটা কি, কেন প্রয়োজন বা কিছু। তো আজকে বেসিক্স গুলো নিয়ে কথা বলবো এবং নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাকচুয়াল মূলত আমাদের যে টপিকটা সেখানে চলে যাব। তো বেসিকটা জানা প্রয়োজন এই কারণে, যেহেতু আমরা কমিউনিকেশন রিলেটেড কথা বলছি, সেক্ষেত্রে বেসিকটা যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা এভাবে ওয়ার্ক করে, এবং তারপরেই আমরা আমাদের কমিউনিকেশনটাকে আরো বেশি ইফেক্টিভ করতে পারবো। তো আসেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা, এবং আজকে আমরা কি কি টপিক নিয়ে কথা বলবো, কি কি বলবো, সামনে আস্তে আস্তে একটার পর একটা আপনারা জানতে পারবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাসের শেষে সেটা নেওয়া হবে। আপনারা কোয়েশ্চেন গুলা নোট ডাউন করে রাখতে পারেন। ক্লাস চলাকালীন সময় আমি রিকোয়েস্ট করবো যে কেউ যেন কোনো প্রশ্ন বা কিছু না করেন। আপনার কোন জায়গায় প্রবলেম বা কোথাও সমস্যা থাকলে আপনি আপনার প্রবলেম গুলো একটু নোট ডাউন করে রাখেন, যারই কোনো প্রবলেম হয় না কেন। ওকে, শুরু করি। শুরুতেই আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন কি? কমিউনিকেশন জিনিসটা কি আসলে? আচ্ছা, communication is an integral part of our daily lives, enabling us to connect, share, and exchange thoughts, ideas, and information with one another. কমিউনিকেশন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যেটা কি করে আমাদের একে অপরের সাথে চিন্তা, ধারণা এবং তথ্য সংযোগ করতে এবং শেয়ার করতে এবং বিনিময় করতে আমাদেরকে সক্ষম করে। জিনিসটা আসলে খুবই বুকিশ হয়ে যায় এভাবে যদি আমি এটার সংজ্ঞাটা দেই। নর্মালি আমি যদি বলতে চাই কমিউনিকেশন কি, আরেকজনের সাথে আমরা যখন কোনো একটা কাজে বা কিছুতে ইনভলভ হই, সেটাকে ইফেক্টিভলি করার জন্য সেই কাজটাকে বোঝা আমাদের খুবই প্রয়োজন। এবং সেই কাজটাকে সঠিকভাবে বুঝতে গেলেই আমাদের মূলত কমিউনিকেশনের পার্টটা চলে আসে। আমি যত স্কিলফুলি কমিউনিকেট করতে পারবো তত বেশি এফেক্টিভলি আমরা আমাদের কাজটাকে কমপ্লিট করতে পারবো। কমিউনিকেশনের স্কিলটা ডেভেলপ করা আমাদের জন্য খুবই প্রয়োজন। আচ্ছা, আমরা কিন্তু নোটিস করি না, আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বাহিরে যাচ্ছি, যে যার রেসপেক্টিভ ওয়ার্কিং প্লেসে যাচ্ছি, সময় হচ্ছে খাবার খাচ্ছি, হয়তো বা খেতে বসার আগে খাবারটা দিতে বলছি কাউকে। এই যে কাজগুলো আমরা করছি সকাল থেকে উঠে, প্রত্যেকটা ক্ষেত্রেই কমিউনিকেশনটা প্রয়োজন। কমিউনিকেশনটা সঠিকভাবে করতে পারলেই দেখা যায় আমাদের দিনের অর্ধেক কাজ খুব সুন্দরভাবে কেটে যায়। আমরা যখন আরেকজনের কথা ভুল বুঝি তখন থেকে সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয়। কিন্তু যখনই কমিউনিকেটটা পারফেক্টলি হয়, যে কোনো কাজ খুব সুন্দরভাবে স্মুথলি শেষ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আসি, সেটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। কি কি ধরনের কমিউনিকেশন হয়ে থাকে? আচ্ছা, কমিউনিকেশন কি কি ধরনের হয়ে থাকে? প্রথমে যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বাল কমিউনিকেশন, এবং আরেকটা দেখতে পাচ্ছি নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন জিনিসটা কি? ভার্বাল কমিউনিকেশন যেখানে শব্দ উচ্চারিত হয়, ঠিক আছে, যেখানে শব্দ উচ্চারিত হয় এবং আরেকজন শোনে, শুনে নিয়ে কথাটার উত্তর দেয়। ভার্বাল কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড ফেমিলিয়ার ফর্মস।
এই যে আমি এখন আপনাদেরকে কথা বলছি, শব্দ উচ্চারিত করছি, আপনারা শুনছেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্বাল কমিউনিকেশন, যেখানে শব্দ উচ্চারিত হয়, শব্দের ব্যবহার হয়, আরেকজন শোনে এবং তারপরে সে রিপ্লাই করে। এবং এখানে আরেকটা আছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনে কি হয়, এখানে কোনো শব্দের উচ্চারণ থাকে না। এখানে আমরা এখানে আমরা কি করি, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বিভিন্ন ধরনের জেস্চার ইউজ করি, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বুঝাই। বলতে পারি সাইন ল্যাঙ্গুয়েজ ওয়ান কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। যারা কথা বলতে পারে না তারা সাইন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে, এটা ওয়ান কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। এবং ভার্বাল কমিউনিকেশন কোনটা, যেটাতে আমরা কথা বলছি আরেকজন শুনছে অ্যান্সার করছে, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, যেটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ কমিউনিকেশন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরো দুটো টাইপের কমিউনিকেশন। এটা হচ্ছে একটা রিটেন কমিউনিকেশন আর একটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন মানে হচ্ছে লিখে যেই কমিউনিকেশনটা করা হয়। ধরেন আমি একজনকে চিঠি লিখছি, এখনের যুগে আর চিঠি লেখা হয় না, অবভিয়াসলি এখন আমরা মেসেজিং এর মাধ্যমে কমিউনিকেটটা করে থাকি, চ্যাটিং করা, ইমেইল পাঠানো। এই ডিজিটাল যুগে এসে আমরা কিন্তু আর আসলে চিঠি আর আদান প্রদান করা হয় না, বাট চিঠিও রিটেন কমিউনিকেশনের একটা উদাহরণ। রিটেন কমিউনিকেশন হচ্ছে আহ, যখন এখন যেহেতু আমরা ডিজিটাল এজে আছি, আমাদেরকে কারো কিছু বলতে হলে কাউকে আমরা একটা মেসেজ করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে হোক অথবা ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, আমরা একজনকে মেসেজ করে দিচ্ছি, সে দেখছে, রিপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন, লিখে যে কমিউনিকেশনটা হয়ে থাকে। এরপর আসে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। আমরা যে একটু আগে দেখলাম নন ভার্বাল কমিউনিকেশন, দেখে যে কমিউনিকেশনটা হয়। রাস্তায় যাচ্ছি, রেড লাইট দেখলাম, আমরা কি করি, আমাদের গাড়িটা থামিয়ে দিই, গ্রিন লাইট জ্বললো, গাড়িটা আবার চলছে। এখানে কিন্তু কেউ কিছু বলে দিচ্ছে না, জাস্ট দেখেই আমরা এই কাজটা করছি। এটাও কিন্তু কমিউনিকেশনের আরেকটা ওয়ে, ভিজুয়াল কমিউনিকেশন। আমরা যখন রাস্তায় হাঁটি তখন দেখা যায় জিব্রা ক্রসিং দেয়া থাকে, জিব্রা ক্রসিং এর ওখান পাশ দিয়ে আমাদেরকে রাস্তাটা পার হওয়ার জন্য নির্দেশ থাকে, পাশে বোর্ড থাকে। রাস্তাঘাটে অনেক ধরনের বিল বোর্ড থাকে, অনেক কিছু থাকে, অনেক ছবি থাকে, এগুলো হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশনের উদাহরণ। ওকে, টাইপস অফ কমিউনিকেশন নিয়ে আমরা জানলাম। এখন আমরা জানবো দ্য ইভ্যালুয়েশন অফ কমিউনিকেটটা কিভাবে ইভ্যালুয়েট। আমরা আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়েছি যে আহ, যখন একদম শুরুতে মানুষ যখন আদিমকালে বসবাস করত, তারপরে তারা পাহাড়ের গুহায় থাকতো, এবং তখন মানুষ সভ্য হয় নাই, সভ্যতার দ্বারে পৌঁছায়। সেই ক্ষেত্রে তখন কমিউনিকেশনটা কি ছিল, তখন ছিল খুবই সময় সাপেক্ষ কমিউনিকেশন। একটা জায়গায় মানুষ কারো প্রয়োজন হলে সে কি করতো, আগুন জ্বালাতো, ধোঁয়া দেখে আরেকজন মানুষ সে অন্য দূর থেকে দেখতো যে আচ্ছা ওখানে মনে হয় কারো প্রয়োজন, তারপরে সে কি করতো, সেখানে যেত। এটা ছিল কমিউনিকেশনের একদম আদিম যুগের উদাহরণ। আস্তে আস্তে কমিউনিকেশনটা ইভ্যালুয়েট হয়, ইভ্যালুয়েট হয়ে চিঠি হয়, বিভিন্ন ধরনের পশু পাখি ব্যবহার হয়, চিঠির ব্যবহার শুরু হয়, টেলিগ্রাম এটসেট্রা এটসেট্রা। তো আস্তে আস্তে ইভ্যালুয়েট হতে হতে টেলিফোন আসে, তারের মাধ্যমে যেই যোগাযোগটা। এরপরে আসে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার। তারপরে আবিষ্কার হয় ইন্টারনেট। এবং সবচেয়ে বেশি যুগান্তকারী যে পরিবর্তনটা কমিউনিকেশনের ক্ষেত্রে এসেছে আমাদের এই এই পৃথিবীতে, সেটা হচ্ছে ইন্টারনেটের আবিষ্কারের মাধ্যমে। এবং এই ইন্টারনেটের আবিষ্কারের মাধ্যমে আমরা কি করতে পারছি, আমরা এক প্রান্তের মানুষ পৃথিবীর আরেক প্রান্তের মানুষের সাথে উইদিন সাম সেকেন্ডস আমরা কমিউনিকেট করতে পারছি। এবং এই কমিউনিকেশনের জের ধরেই কিন্তু এই ফ্রিল্যান্সিং এর এই জগৎটা তৈরি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে ফ্রিল্যান্সিং এ আমরা কাজটা করি, আমরা কিন্তু বেশিরভাগ ফরেন ক্লায়েন্টের কাজটা করি। এই কমিউনিকেশনের রাস্তাটা আমাদেরকে কে করে দিয়েছে, এই ইন্টারনেট করে দিয়েছে। এই ইন্টারনেটের যুগের আগে কিন্তু এই ধরনের ফ্রিল্যান্সিং এর কোনো ধরনের কাজ কিন্তু হতো না। আস্তে আস্তে যত বেশি ইন্টারনেট ডেভেলপ হয়েছে, তত বেশি পৃথিবীর এক প্রান্তের মানুষ, তার সাথে কোনো যোগাযোগ নাই, কিছু নাই, কিন্তু সে অপর প্রান্তের একটা মানুষের সাথে যোগাযোগ করছে এবং তাকে দিয়ে তার যে কাজটা প্রয়োজন সেটা কিন্তু করিয়ে নিচ্ছে। এই যে কমিউনিকেশনের ইভ্যালুয়েট হয়েছে, এটা হয়েছে দেখেন কিভাবে, কত বেশি কম সময়ে কত বেশি ইফেক্টফুল ওয়েতে আমরা আমাদের কমিউনিকেটটা করতে পারি। এটা হচ্ছে আমাদের
মূল যে টার্গেটটা ছিল, কমিউনিকেটটা ইভ্যালুয়েট করার চিন্তা করব, এগুলো কিন্তু দেখেন আমাদের মানুষেরই তৈরি। একজন মানে মানুষই আস্তে 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 ডেভেলপমেন্ট করতে 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 কমিউনিকেশনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আচ্ছা, মুভিং অন টু আওয়ার নেক্সট টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লায়েন্ট কমিউনিকেশন। যেহেতু আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আমাদের এই পুরো বিষয়টা ক্লায়েন্ট কমিউনিকেশনের উপরে, তাই আমাদেরকে জানতে হবে যে ক্লায়েন্ট কমিউনিকেশন বিষয়টা কি। ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে এমন এক ধরনের কমিউনিকেশন যেটা একটা ইন্ডিভিজুয়াল, একটা অথবা দুই, হতে পারে দুইজন ইন্ডিভিজুয়ালের মাধ্যমে হচ্ছে, মানে দুইজন আলাদা আলাদা ব্যক্তি, অথবা দুইজন দুইটা আলাদা আলাদা কোম্পানি, দুইটা কোম্পানির মধ্যে একজন থাকে হোস্ট কোম্পানি আর একজন থাকে ক্লায়েন্ট কোম্পানি। এই হোস্ট বা ক্লায়েন্টের বিষয়টা কি, ক্লায়েন্ট হচ্ছে তার কাজটা, মানে তার কাজটা বলে, এবং যে হোস্ট বা যে এখান যে আরেকজন আছে সে সেই কাজটা করে দেয়। এটা হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য। তো ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ এনি কমিউনিকেশন বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল অর কোম্পানি অর একটা কোম্পানিরও কিন্তু আরেকটা ক্লায়েন্ট থাকতে পারে। কমিউনিকেশন মানে কমিউনিকেশন, সরি, ক্লায়েন্টেরও আরেকটা একজন ক্লায়েন্টের একজন ক্লায়েন্ট একটা কোম্পানিও হতে পারে, একজন ইন্ডিভিজুয়ালও হতে পারে, অথবা একটা পুরো ধরনের বড় ধরনের কোম্পানি, ছোট কোম্পানি, যেরকমই হোক। বাট একজন ইন্ডিভিজুয়াল বা একজন ফ্রিল্যান্সার কিন্তু তার যে কাজটা করে দিবে, তার সাথে যে কমিউনিকেশনটা হবে, হতে পারে ইন্ডিভিজুয়ালের সাথে অথবা কোম্পানির সাথে, যে কোনো কারোর সাথে হতে পারে। আচ্ছা, এই ধরনের কমিউনিকেশন কি কি হতে পারে? দিস ইনক্লুডস রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন লাইক ইমেল অ্যান্ড ফোন কল। আচ্ছা, এখানে রিটেন কমিউনিকেশন কখন হয়? যখন আপনি ক্লায়েন্টের সাথে চ্যাটিং করবেন, মেসেজিং এর মাধ্যমে কথা বলবেন, আর সেটা হবে হচ্ছে রিটেন কমিউনিকেশন। যখন আপনি ক্লায়েন্টের সাথে ওভার ভিডিও কল কথা বলবেন অথবা ওভার দ্য ফোন কথা বলবেন, তখন সেটা হবে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। এখানে দুই ধরনের কমিউনিকেশনই হতে পারে। আবার লোকাল ক্লায়েন্ট হলে দেখা যাবে আপনি তার সাথে ফেস টু ফেস দেখা হয়েও কথা হতে পারে, এটাও সম্ভব। কিন্তু সেক্ষেত্রে আমাদের মতো দেশের লোকাল ক্লায়েন্ট খুব কমই থাকে, আমরা বেশিরভাগ ফরেন ক্লায়েন্টেরই কাজ করে থাকি। তো লোকাল ক্লায়েন্ট হওয়ার চান্সেস খুবই কম। ওকে, নেক্সট হচ্ছে হু ইজ আ ক্লায়েন্ট। ক্লায়েন্ট কে? একজন ক্লায়েন্ট একজন ব্যক্তি হতে পারে, একজন ব্যবসা প্রতিষ্ঠান, একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠানও হতে পারে, অথবা একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানও হতে পারে। A client is a person or business who is seeking a freelancer for a specific job. ক্লায়েন্ট কে? একজন ক্লায়েন্ট হচ্ছে সেই ব্যক্তি যে কোনো একটা পার্সন অথবা বিজনেস বা কাউকে খুঁজছে, ব্যবসা যাকে খুঁজছে, যার একটা নির্দিষ্ট কাজ সে করিয়ে নিতে চায়। কাকে দিয়ে? এক ফ্রিল্যান্সার খুঁজছে, সে কি করিয়ে নিতে চায়? তার একটা নির্দিষ্ট কাজ করিয়ে নিতে চায়। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। ফ্রিল্যান্সিং এর যেই আমাদের যেই পুরো জগৎটা, সেটা কিন্তু অনেক বিশাল। এখানে অনেক ধরনের কাজ আছে, মানে অনেক অনেক স্কোপ আছে কাজের। একজন স্কিলফুল মানুষ যদি এখানে আসতে পারে, তার জন্য কিন্তু রাস্তাটা অনেক বিশাল। সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট হচ্ছে এমন একজন মানুষ, সে একজন ফ্রিল্যান্সার খুঁজছে একটা স্পেসিফিক জব অথবা প্রজেক্ট করিয়ে নেওয়ার জন্য। হতে পারে একজন, তার হচ্ছে স্টোর ডিজাইন করতে হবে, সে আসছে যে কে স্কিলফুলি ভালোভাবে তার স্টোরটা ডিজাইন করে দিতে পারে। ওকে, তো ক্লায়েন্ট কে হতে পারে? ইন্ডিভিজুয়াল হতে পারে, স্মল বিজনেস হতে পারে, লার্জার কোম্পানিজ হতে পারে। একটু আগেই আমি বলছিলাম যে ক্লায়েন্ট কিন্তু একজন ব্যক্তি হবে এমন কোনো কথা নাই, তার ছোট বিজনেস হতে পারে, বড় বিজনেস হতে পারে। তো বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট যেই হোক না কেন, একজন ইন্ডিভিজুয়াল হোক, একটা ছোট বিজনেস হোক, অথবা একটা বড় বিজনেস হোক, যেটাই হোক না কেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার দায়িত্ব হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা ঠিকভাবে বোঝা, তার সাথে সঠিকভাবে কমিউনিকেশনটা করা, এবং এট দি এন্ড অফ দ্য ডে তার কাজটা সঠিকভাবে তাকে ডেলিভার করা। আমি যতই মিষ্টি মিষ্টি কথা বলি বা কমিউনিকেশন করি না কেন, আমার যদি স্কিল না থাকে, আমি যদি ঠিকভাবে কাজ না করে দিতে পারি, সে কিন্তু এই কথার কোনো দাম থাকবে না। সুতরাং আমাকে কমিউনিকেশনেও স্কিলফুল হতে হবে, আমার কাজেও আমাকে স্কিলফুল হতে হবে, এবং আমাকে কমপ্লিট একটা প্যাকেজ হতে হবে যেখান দিয়ে আমি আমার প্রত্যেকটা কাজকে খুব সুন্দরভাবে ডেলিভার করতে পারি। কার কাছে? অবশ্যই ক্লায়েন্টের কাছে। আচ্ছা, এখন আসি হচ্ছে ফাইবারে কি কি টাইপের ক্লায়েন্ট আছে।
ঠিক আছে, টাইপস অফ ক্লায়েন্টস ইন ফাইবার। ফাইবারে আমরা তিন ধরনের ক্লায়েন্ট দেখে থাকবো। প্রথমটা হচ্ছে বিজনেস ক্লায়েন্ট, যে যারা ধরে নেওয়া হয় তারা হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। দেন হচ্ছে ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট, এবং পরবর্তীতে আসে নিউ ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট। আচ্ছা, আমরা ক্লায়েন্টকে কিভাবে চিনবো, কে কিরকম ক্লায়েন্ট? পাশে দেখেন ছবি দেয়া আছে দুটো। প্রথম ছবিটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই যে একটা ব্লু কালার একটা সাইন, এটা দেখলে আমরা বুঝবো যে ইনি একজন বিজনেস ক্লায়েন্ট। এবং এইখানে যে একটা সাইন আছে ক্রাউন মতো, এই সাইনটা দেখলে আমরা বুঝবো হচ্ছে ইনি একজন ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট। এবং নিউ ক্লায়েন্টের পাশে এরকম কোনো সাইন থাকবে না, সেটা দেখলে বোঝা যাচ্ছে কোনো সাইন নাই। এভাবে আমরা ক্লায়েন্ট চিনে থাকবো। আচ্ছা, ক্লায়েন্ট চিনে নেওয়ার আরেকটা ভালো উপায়, বা ক্লায়েন্ট চিনে চিনে যদি কাজ করা যায় সেই ক্ষেত্রে কি হয়, আপনি বুঝতে পারবেন আচ্ছা এই ক্লায়েন্ট অনেক দিন থেকে কাজ করায়, সে জানে কাজের ধরনগুলো কি, এবং ওয়ার্ক ডেলিভার করার সময় এটা আপনাকে হেল্প করবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু আর উই, আমরা কারা? আচ্ছা, আমরা অবশ্যই জানি আমরা কারা। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা ক্লায়েন্টকে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজগুলো ডেলিভার করে থাকি। We are the one who provides service to the client according to their requirements. ক্লায়েন্টকে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কাজটা প্রোভাইড করে থাকি। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং জগতে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। এবং আমরা আমাদের সঠিক কমিউনিকেশনের মাধ্যমে সঠিকভাবে ক্লায়েন্টকে কাজগুলো ডেলিভার করব, ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সটে আসছে যে why is effective client communication important? ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশনটা ইম্পর্ট্যান্ট কেন? ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন, যখন আমি আমার কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করব, তখন দেখা যায় ক্লায়েন্টের সাথে আমার সম্পর্কটা যেটা আছে সেটা বিল্ড আপ হবে। তো সম্পর্ক বিল্ড আপ হওয়ার ফলে কি হবে, ক্লায়েন্ট আমাকে, আমার উপর ক্লায়েন্টের বিশ্বস্ততা তৈরি হবে। সে আমার উপর আস্থা রাখতে পারবে যে না, প্রথমে যখন আপনি কারোর সাথে কমিউনিকেট করে তাকে কনভিন্স করতে পারবেন যে হ্যাঁ, আমি এই কাজটা জানি, আমি আপনার কাজটা করে দিতে পারবো, তাহলে তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার উপর আস্থার ভাগটা অনেকাংশে বেড়ে যায়। এবং যখনই আপনার উপর আস্থা রাখতে পারবে ক্লায়েন্ট, তখন কি হবে, হুম, তখন আপনার সাথে সে আরো আরো বেশি ফ্রি হতে পারবে, আপনাকে আরো বুঝায় বলতে পারবে, আপনিও তার কথাগুলো যখন বুঝবেন, এতে ক্লায়েন্ট হ্যাপি হবে। ঠিক আছে, ক্লায়েন্ট হ্যাপি হলে কি হবে, যখন আপনি একটা রাইট ওয়েতে তাকে কাজটা ডেলিভার করছেন, তখন একটা ক্লায়েন্ট তার যদি দ্বিতীয়বার কোনো কাজের প্রয়োজন পড়ে, তখন কিন্তু সে আবারও ফিরে আপনার কাছে আসবে, আপনার রেটিংসটাও বাড়বে, এবং সে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা দেখে থাকি আমাদের যে মেন্টর আছে ইমরান ভাইয়া, উনি কিন্তু যখনই দেখা যায় অনেক ধরনের পোস্ট শেয়ার দেয় যে ওনার আগের ক্লায়েন্টরা বারবারই ওনার কাছে আসে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে উনি ইফেক্টিভ ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করেছে, তাদেরকে একদম পারফেক্টলি কাজটা ডেলিভার করেছে, এবং ক্লায়েন্ট তার উপর এতটাই আস্থা পেয়েছে যে বারবার যেই কাজটাই করানো হোক না কেন, ক্লায়েন্ট আসছে তার কাছে। একজন ক্লায়েন্ট তার কাছে 3-4 বার করেও আসছে। এক্ষেত্রে তার আস্থাও তৈরি হলো, কাজের পরিমাণও বাড়লো, আর্নিং তো অবশ্যই হয়। তো এইসব কারণে ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশনটা প্রয়োজন। আরেকটা কারণ হচ্ছে, আপনি যদি ইফেক্টিভলি কমিউনিকেট করে ক্লায়েন্টের থেকে জেনে না নিতে পারেন যে আপনার কি কি দায়িত্ব, বা আপনি একটা, সে চাচ্ছেটা কি, ধরেন স্টোর ডিজাইনিং এ তার অনেক কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ওই ক্রাইটেরিয়া গুলা সম্পর্কে যখন আপনি ভালো মতো কমিউনিকেট করে জানতে পারবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার জন্য কাজটাকে ঠিকভাবে সুন্দরভাবে করাটা ইজিয়ার হবে। আর আপনি যত সুন্দরভাবে আপনার কাজটাকে করতে পারবেন, ক্লায়েন্ট কিন্তু তত বেশি হ্যাপি হবে, আপনাকে রেটিংসটাও ভালো দিবে। তো এই এই সব আর বিষয়ের কারণে ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর কমিউনিকেশন যে স্কিল গুলো আছে, এই স্কিল গুলো আমাদেরকে প্রতি মুহূর্তে ডেভেলপ করা উচিত। কারণ আমাদের এখন যে ডিজিটাল যুগটা আছে, এই ডিজিটাল যুগে কমিউনিকেশনে স্কিলফুল হওয়াটা খুবই প্রয়োজন। আমরা জীবনের যেই ক্ষেত্রেই যাই না কেন, শুধু যে আমি ফ্রিল্যান্সিং এর কথা বলবো তা না। আপনি একটা বিজনেস ওপেন করেন,
অথবা আপনি একটা ইন্টারভিউ দিতে যান, অথবা আপনি কোনো একটা জায়গায় জব করেন, আপনি যেখানেই যান না কেন, আপনাকে, আপনার যদি কমিউনিকেশনের পার্টটা বা আপনার যদি কমিউনিকেশনটা স্কিলফুল থাকে, তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনার মানে আপনার যে প্রভাবটা বিস্তার করতে পারবেন, এবং আপনি সাকসেসফুলও হবেন অনেক আগে। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, which is client communication skills। এখন এই স্কিলস নিয়ে কথা বলছিলাম। ওকে, নাম্বার ওয়ান, অ্যাক্টিভ লিসেনিং। আচ্ছা, আমরা দেখা যায় আমি ভুলে যাই ক্লায়েন্ট কমিউনিকেশন এভরিথিং, যদি আমরা ভুলে যাই, আমরা শুধু লিসেনিং এর কথায় আসি, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু সবাই খুব ভালো বলতে পারি, কিন্তু খুব ভালো লিসেনার কিন্তু আমরা কেউই না। আমাদেরকে যখন কেউ কোনো কথা বলতে আসে, তো সচরাচর আমরা কি করি, আমরা নিজের মতো করে কথা শুনি। সে যেভাবে বলছে সেভাবে না শুনে, আমি যেটা শুনতে চাই আমি ঠিক সেভাবে করে জিনিসটাকে শুনি। এটা কিন্তু ঠিক না। একজন অ্যাক্টিভ লিসেনার হওয়াটা খুবই প্রয়োজন। সেটা একটা ক্লাসরুমে হোক, অথবা পার্সোনাল কমিউনিকেশনে হোক, অথবা ক্লায়েন্ট কমিউনিকেশনে হোক। আপনি যখন লিসেনার হবেন, একজন ভালো লিসেনার হবেন, শুনবেন এবং সাথে সাথে বুঝবেন, আন্ডারস্ট্যান্ডিং, বুঝবেন, তখন কিন্তু আপনার ডেলিভার করার স্কিলটা অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য যখন আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনের পার্টে আসি, সেই ক্ষেত্রে খুব ভালোভাবে শোনাটা আমাদের জন্য প্রয়োজন। যখন আমি ক্লায়েন্টের সাথে হয়তো ফোনে কথা বলছি অথবা ভিডিও কলে কথা বলছি, তখন তার কথাটা আমরা আগে ভালো মতো শুনবো। নিজের কথা রাখার আগে আরেকজনের কথাটা খুবই ভালো মতো শুনবো, এবং শুনে বোঝার চেষ্টা করবো যে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, বুঝে তারপরে আমি আমার কোয়েশ্চেন গুলো করবো, আমি আমার কোয়েশ্চেন গুলাকে দেন রেডি করবো, আমার কি কি কোয়েশ্চেন করার আছে তাকে। আমাদের চেষ্টা থাকবে কতটুকু, মানে কত সুন্দরভাবে, কত ছোট করে আমি কথা বলে কত শর্ট টাইমে আমি আমার পুরো বিষয়টা বুঝে নিতে পারি। ওকে, দেন আসছি পয়েন্ট নাম্বার থ্রি, উইচ ইজ কিপ কমিউনিকেশন সেন্ট্রালাইজ। কমিউনিকেশন সেন্ট্রালাইজড রাখার মানেটা কি? সেন্ট্রালাইজড রাখার মানে অবশ্যই যে ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশনটা হবে, একটা টপিক নিয়ে কথা হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যেই ক্রাইটেরিয়া বা যেই যে কাজটা নিয়ে আসবে সেই কাজটা নিয়ে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কমিউনিকেশনটা সেই কাজ রিলেটেডই রাখার জন্য। ঠিক আছে, মানে হচ্ছে কমিউনিকেশনটাকে একটা সেন্ট্রাল পর্যায়ে রেখে কমিউনিকেট করা, এবং কোয়েশ্চেন গুলো সেই রিলেটেডই করা। এটাকে বলা হচ্ছে কিপ কমিউনিকেশন সেন্ট্রালাইজ। তারপরে হচ্ছে নাম্বার ফোর, মেইনটেইন রেসপেক্ট। অবশ্যই এটা আমরা যখন ক্লায়েন্ট কমিউনিকেশন করব, এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে একটা ফর্মাল সম্পর্ক। তো ফর্মালি যখন আমরা কোনো ধরনের কারোর সাথে কথা বলবো, তখন যথাযথ রেসপেক্টটুকু রেখে কিন্তু আমাদের কথা বলতে হয়। তাই রেসপেক্ট মেনটেন করা আমাদের জন্য খুবই প্রয়োজন। ক্লায়েন্ট বাদ দিয়ে আমরা যদি আমরা যদি এটার বাহিরেও দেখি, সচরাচর ডেইলি লাইফে, তখনও কিন্তু আমরা যার সাথেই কথা বলি না কেন, তার ডিউ রেসপেক্টটা রেখে কিন্তু কথা বলা আমাদের সবারই প্রয়োজন, যেটা আমরা অনেকেই অনেক সময় করি না। আমরা মানুষকে তার ডিউ রেসপেক্টটা দিতে পারি না অনেকেই। তো সেই ক্ষেত্রে যার সাথে কমিউনিকেট করি না কেন, চেষ্টা করবো সেই রেসপেক্টটুকু বজায় রেখে কমিউনিকেট করার জন্য। আর ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে হলো, তো সেই ক্ষেত্রে তো আমাদের তখন তো আরো বেশি খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা ফর্মাল কমিউনিকেশন। ওকে, দেন আসি হচ্ছে অ্যাডাপ্টিভিটি। অ্যাডাপ্টিবিলিটিটা কি? অ্যাডাপ্টিবিলিটি হচ্ছে যে কোনো কিছু অ্যাডাপ্ট করার যে ক্ষমতা। অ্যাডাপ্ট কি করব আমরা? হয়তোবা ক্লায়েন্ট আপনাকে কোনো একটা রিকোয়ারমেন্টস নিয়ে এসেছে, এবং কাজের মাঝখানে সে তার কিছু রিকোয়ারমেন্টস চেঞ্জ করছে। ঠিক আছে, এই যে কিছু অ্যাডভার্স সিচুয়েশনে আমাদেরকে পড়তে হয়, অ্যাডভার্স সিচুয়েশন মানে প্রতিকূল অবস্থায় যে আমরা যে পড়ি, কিছু প্রতিকূল সমস্যা। তো সেই ধরনের সিচুয়েশন গুলোকে আমাদেরকে মানিয়ে নিতে শিখতে হবে। যে কোনো পজিশনে আমাকে কোনো একটা পরিবর্তনের কথা বলছে, কিছু বলছে, সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে সেইটুকু বিষয় আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। প্রবলেম হলে সেই প্রবলেমটাও খুলে বলতে হবে। ওকে, নেক্সট আসছে হচ্ছে পেশেন্স। কমিউনিকেশনের ক্ষেত্রে পেশেন্স রাখা, পেশেন্স হওয়া, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা, ধৈর্য ধারণ করা।
আমরা যদি ধৈর্য হারা হয়ে যাই তাহলে কিন্তু হবে না এই ক্ষেত্রে। অবশ্যই আমাদেরকে কমিউনিকেশনটা ধৈর্যের সাথে করতে হবে, বুঝে শুনে ধৈর্যের সাথে। আচ্ছা, দেন আসি হচ্ছে নেক্সট পয়েন্ট, উইচ ইজ আস্ক দা রাইট কোয়েশ্চেন। মানে হচ্ছে সঠিক প্রশ্নগুলো করা, ইরেলেভেন্ট কোয়েশ্চেন না করা। যেটা কাজ রিলেটেড, যেটা যে প্রশ্নটা করাটা রেলেভেন্ট হবে, যে প্রশ্নটা কাজের সাথে সঙ্গতিপূর্ণ, এই টাইপের প্রশ্নগুলো করতে হবে। সেই জন্য কি হবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি, আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টকে কোনো ধরনের পার্সোনাল কোয়েশ্চেনে না যাওয়া। কাজ রিলেটেড কথা কাজ রিলেটেড, ফর্মালি বলবো, ফর্মালি কাজ ডেলিভার করবো, দ্যাটস ইট। এখানে একটা ফর্মাল সম্পর্ক, ফর্মাল সম্পর্ক ফর্মাল সম্পর্কের মতোই থাকবে। তো নেক্সট পয়েন্ট ইজ নো ইয়োর ক্লায়েন্ট। ক্লায়েন্টকে জানা, ক্লায়েন্টকে জানার মানে কি, ক্লায়েন্ট কি করে, কোথায় থাকে, কত বছর বয়স, এগুলা জানা না, এটা না। ক্লায়েন্টকে জানা মানে হচ্ছে ক্লায়েন্টের পছন্দ অপছন্দ গুলো জানা। ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো একটা স্টোর ডিজাইন করতে বলেছে, সেই ক্ষেত্রে স্টোরটা আপনি কিভাবে ক্লায়েন্টের মতো করে ডিজাইন করবেন, যখন আপনি জানবেন যে ক্লায়েন্টের পছন্দগুলো কি। এখন আপনি যদি না জানেন যে ক্লায়েন্ট কি টাইপের জিনিস পছন্দ, কি টাইপের বিষয়ে পছন্দ করে, তখন কিন্তু তার মতো করে আপনার জন্য স্টোর ডিজাইন করা পসিবল হবে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের পছন্দ অপছন্দ গুলো কমিউনিকেশনের মাধ্যমে একটু জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং জেনে নিলে এটা আপনার জন্যই ভালো হবে। হতে পারে সে আপনাকে কোনো একটা ডেমো স্টোর দিল, অথবা তার কোনো একটা স্টোর ক্রিয়েট করা আছে সেটাই আপনাকে দেখালো। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কি টাইপের বিষয়গুলো ক্লায়েন্টের পছন্দ। সরি। নেক্সট, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে মেক কমিউনিকেশন ইজি। কমিউনিকেশনটাকে সহজ করতে হবে। কমিউনিকেশন সহজ করার মানে কমিউনিকেশনটাকে, দেখা যায় আমরা যখন কারোর সাথে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করি, তখন সব সময় মানে ক্লায়েন্ট তো, আমরা তো দেখা যায় ইংলিশে কথা, ইংলিশ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। তো ক্লায়েন্ট, ফরেন ক্লায়েন্ট হলে আমাদের একটা মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজ আছে যেটা সবার জন্য, সেটা হচ্ছে ইংলিশ। কিন্তু সেই ইংলিশের যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করবো সেগুলো সহজ সহজ ভাষা ব্যবহার করবো। এটা কেন বলছি, এটার কারণটা হচ্ছে, এমনও হতে পারে যেই ক্লায়েন্ট আপনার কাছে এসেছে তার রিকোয়ারমেন্টস নিয়ে, তারও নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে তো আমরা বুঝি, তাই না? নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটা মাতৃভাষা, যেটা আমরা কথা বলি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সেরকম ক্লায়েন্ট ফরেনার হইতে পারে, বাট ফরেনারদের সবার ল্যাঙ্গুয়েজ তো আর ইংলিশ না। হতে পারে অন্য কোনো ক্লায়েন্টের যে আসতেছে তার, সে হয়তো বা সুইডিশ, অথবা সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তার। তো আপনি যদি এখানে কোনো টাফ ওয়ার্ডস আহ, বা কঠিন ভাবে কথা বলেন, তাহলে কিন্তু তার জন্য বোঝাটা কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য আমরা চেষ্টা করব কমিউনিকেশনটাকে ইজি করা, কমিউনিকেশনটাকে যত বেশি ফ্লেক্সিবল করা যায়, ওকে, তত বেশি ফ্লেক্সিবল করা কমিউনিকেশনটাকে। ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ অ্যাভয়েড কনফিউশন। কনফিউশন অ্যাভয়েড করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, কনফিউশন অ্যাভয়েড করব কিভাবে? সেটা হচ্ছে, কনফিউশন ক্রিয়েট হয় এই টাইপের কোনো কথাই বলবো না। কনফিউশন আসলে, মানে ক্লায়েন্টকে কনফিউজ করবো না নিজের কথা দিয়ে, তার কথাটা বোঝার চেষ্টা করব, বুঝে আনসার দিব, এবং যত সম্ভব ক্লিয়ার কমিউনিকেশন করার ট্রাই করব। যত ধরনের কনফিউশন অ্যাভয়েড করাটাই ভালো। কনফিউশন অ্যারাইজ হইলে এটাকে আবার ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট, খুবই সমস্যা হয়ে যায়। তো চেষ্টা করব যাতে আমরা কনফিউশনটাকে অ্যাভয়েড করতে পারি। ওকে, নেক্সট পয়েন্ট ইজ বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে সঙ্গতিপূর্ণ কথা বলা, ঠিক আছে? সঙ্গতিপূর্ণ কথা বলবো, এবং কমিউনিকেশনটা যে করব, একটা মেসেজ দিয়ে উধাও হয়ে যাব না, যে একটা কথা বললাম আবার 5 ঘন্টা পরে এসে কথা বলতেছি না। একটা টাইম ফিক্স করব, একটা মিটিং মতো, সেটা ভিডিও কল হোক, ওভার দ্য ফোন হোক, যেভাবেই হোক, অথবা মেসেজিং এর মাধ্যমে হোক, কনসিস্টেন্টলি রিপ্লাই গুলা দিব। এক্ষেত্রে কি হয় যে ক্লায়েন্ট আর একজন আপনার সাথে কথা বলতেছে না, হয়তোবা তার, সে আরো জায়গায় ফিক করছে, তার কাজটা কে করে দেয়। আপনি যখন কনসিস্টেন্ট হবেন, তখন দেখা যাবে কাজটা আপনার পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে যাবে। এই জন্য কনসিস্টেন্ট হওয়াটা খুবই প্রয়োজন। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বি ক্লিয়ার। আপনাকে ক্লিয়ার থাকতে হবে আপনার কথা। আপনি যদি কিছু না পারেন সেটাও আপনাকে ক্লিয়ারলি বলতে হবে, কিছু যদি পারেন তাহলে সেটাও ক্লিয়ারলি বলতে হবে।
আপনি ধরেন কোন একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আছে, যে জিনিসটা আপনি পারেন না। হতেই পারে, কারণ আমরা সবাই মানুষ, আমাদের দ্বারা ভুল হবে, আমরা বুঝবো না, আমরা পারবো না, অনেক কিছুই থাকে। আপনি যদি কোনো কিছু না পারেন, সেটা ক্লিয়ারলি বলে দিবেন যে হ্যাঁ, এটা আমি পারবো না, বা এটাতে এটা আমি করে দিতে পারবো। কারণ এই ধরনের কাজ, এই ধরনের বিষয়ে আমাদের ক্লিয়ার থাকাটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে ক্লায়েন্টেরও সুবিধা হবে এবং আপনারও সুবিধা হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের স্কিলস, যেগুলা নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ। আশা করি এই কিছু স্কিলস এবং সাথে আরো কিছু আছে, এগুলাই যে এগুলোর মধ্যে যে স্কিলস গুলো সীমাবদ্ধ বিষয়গুলো সেটা না। নিজের স্কিলস গুলো ডেভেলপ ডেভেলপ করতে চাইলে নিজের প্রবলেম গুলাকে আপনাদের ফাইন্ড আউট করতে হবে, যে আচ্ছা আমার কমিউনিকেশনে ল্যাক কোথায় কোথায় আছে। আপনি বের করলেন যে আচ্ছা আমি এই জিনিসটা করি না, এই জিনিসটা এখন থেকে আমি করব। বা আমি এই জিনিসটা হতে পারে যে আপনি হয়তো অ্যাক্টিভলি লিসেন করেন না, আজকে আপনি জেনে বুঝলেন যে আচ্ছা আমাকে অ্যাক্টিভ লিসেনার হইতে হবে। তো এই যে নিজের ল্যাকিংস গুলো আছে, এগুলোকে খুঁজে বের করে সেই ল্যাকিংস এর জায়গাগুলোকে যদি আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি, নিজেকে স্কিলফুল করার ট্রাই করি, দেখবেন যে আমাদের কমিউনিকেশন স্কিলস গুলো আরো বেশি ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকের ক্লাসটা তাহলে আমরা এই পর্যন্তই রাখবো। আমি যেহেতু বলেছিলাম যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুব বেশি দূরে আজকে আলোচনা করব না। তো আজকে এই মানে যা যা নিয়ে কথা বললাম, এই পুরো বিষয়টার মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আমি তাহলে আপনাদের অ্যান্সার করার ট্রাই করব। এবং আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।